নমস্কার বন্ধুরা, নবাবের শহর লখনৌ ভ্রমণের প্রথম দিনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ সকাল সকাল আলু পরোটা, চাটনি, সিঙ্গাড়া, পুরি, তরকারি, রায়তা সহযোগে জলখাবার খেয়ে নিলাম আমরা। দোকানে হরেক রকম মিষ্টির মধ্যে কিছু ট্রাইও করে নিলাম। এছাড়াও ভেজ স্যান্ডউইচ, লাড্ডু সবই আছে এখানে। বেশ ভালোই খাবার দাবার এখানে। আমাদের পেট ভালোই ভর্তি হলো। সকালের প্রথম খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। দোকানটি হলো মনোরঞ্জন সুইটস হাউস। এখানে যাবতীয় খাবার নিরামিষ। এটি চারবাগ মেট্রো ও রেল স্টেশনের বেশ কাছে। নিরামিষ ও আমিষ দুই প্রকার খাবারের দোকানই আছে এখানে। আমরা টোটো হায়ার করে বেরিয়ে পড়লাম লখনৌ ঘুরব বলে। অনেক ভিডিও দেখেছি লখনৌর বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি এসব জায়গা নিয়ে। এছাড়াও ফেলুদার গল্পে বা সিনেমাতেও দেখেছি। এছাড়াও আছে বিখ্যাত লখনৌ রেসিডেন্সি, যা 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীদের টার্গেটে পরিণত হয়েছিল। ঐতিহাসিকভাবেও লখনৌ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যা বাঙালিদের আকৃষ্ট করে তা হলো এই শহরের নবাবী খাওয়া দাওয়া। লখনৌর শেষ নবাব ওয়াজেদ আলী শাহকে কলকাতায় নির্বাসনে পাঠানো হয় তার কর্মচারী সহ। তখনই লখনৌর বিরিয়ানি কলকাতাতেও জনপ্রিয় হয়ে ওঠে। অনেক দিন ধরেই মনের সুপ্ত বাসনা ছিল লখনৌ ঘোরার। বাঙালিদের কাছে বিশেষ জনপ্রিয় এই লখনৌ শহর। ভারত স্বাধীন হবার পর উত্তরপ্রদেশ গঠন হয়। তখনই লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী হয়। ব্রিটিশ সময়ে দেশীয় রাজ্য আওয়াধের রাজধানী ছিল লখনৌ। রাস্তাঘাট বেশ ভালোই দেখছি এই শহরের। এই শহরের দুটো অংশ, একটি ওল্ড লখনৌ আর একটি নিউ লখনৌ। আজ আমরা ওল্ড লখনৌতে যাচ্ছি। প্রথমে যাব বড় ও ছোট ইমামবাড়া দেখতে। এখানে রাস্তায় প্রচুর টোটো দেখতে পাচ্ছি, তবে ভাড়া দেখলাম আমাদের তুলনায় কমই আছে। রাস্তাটি বড় ইমামবাড়া ও ছোট ইমামবাড়ার দিকে যাচ্ছে। বলতে বলতে ডান দিকে বড় ইমামবাড়ার চূড়াগুলি বা মিনারগুলি দেখতে পেলাম। এবার আমরা রাস্তার পাথর বসানো হেরিটেজ এলাকায় চলে এলাম। সামনে লাল রঙের ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি। ক্লক টাওয়ারকে ডান দিকে রেখে সোজা এগিয়ে চললাম ছোট ইমামবাড়ার দিকে। এটা লখনৌর হেরিটেজ এরিয়া। রাস্তার দুপাশে সুন্দর স্ট্রিট লাইট রয়েছে। অনেক পুরনো এলাকা এটা। ঘোড়ায় টানা টাঙাও দেখলাম যাচ্ছে। আগে অনেক টাঙা চলতো এখানে। সামনেই রাস্তার ওপর সুদৃশ্য তোরণ। আমরা এই তোরণের নিচ দিয়ে যাব। সুন্দর কারুকাজ রয়েছে তোরণের মধ্যে। তোরণ পেরিয়ে ছোট ইমামবাড়ার কাছে চলে এলাম। বাম দিকে গেটের ভেতর দিয়ে যেতে হবে ছোট ইমামবাড়ার ভেতর। আরও ছোট মিনার গেট দেখলাম, সবই নবাবী আমলের। এবার আমরা গেট দিয়ে ছোট ইমামবাড়ার ভেতরে ঢুকলাম। টিকিট কাটলাম জনপ্রতি 20 টাকা করে। বিদেশিদের জন্য এই চার্জ হলো 200 টাকা।
ভেতরে ঢুকে চারপাশে সব পুরনো কাঠামো দেখতে পাচ্ছি। সব সাদা রং করা হয়েছে, সুন্দর করে গাছও লাগানো আছে। মহিলাদের মাথা ঢাকতে হবে এখানে। দূরে ইমামবাড়া দেখতে পাচ্ছি, এটি মূল আকর্ষণ এখানকার। খানিকটা তাজমহলের মতো দুপাশে দুটি বিল্ডিং আছে। ভেতরটা সুন্দর করে ঘোরাবার জন্য গাইডও পাওয়া যায়। আমরা একজনকে নিয়েছিলাম। আমরা এবার হামামখানার সামনে চলে এলাম। সবাই ভেতরে প্রবেশ করলাম। আসলে হামামখানা মানে স্নানঘর। ভেতরটা বেশ অন্যরকম, মহল মহল ফিল হচ্ছে। তখনকার দিনে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবহার ছিল। ভেতরে সুন্দর কারুকাজ করা খিলান বর্তমান। তখনকার দিনের বাথটাবের সামনে চলে এলাম, বেশ বড় আকারের। এবার আমরা হামামখানা থেকে বেরিয়ে ছোট ইমামবাড়ার সামনের জলাশয়ে মাছ দেখতে লাগলাম। এই ছোট ইমামবাড়া হুসেনাবাদ মোবারক নামেও পরিচিত। এটি নির্মাণে 54 বছর সময় লেগেছে। সামনেই বাম দিকে তাজমহলের প্রতিরূপ স্থাপত্যটি আওয়াধের তৃতীয় নবাব রাজা মোহাম্মদ আলী শাহ বাহাদুরের কন্যা রাজকুমারী আসিয়া বেগমের সমাধি। এটি মোহাম্মদ আলী শাহ এবং তার মায়ের মৃতদেহ ঠেলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আর ডান দিকে দেখতে পাচ্ছি কোষাগার ভবন। ইমামবাড়াতে অনেক পতাকা লাগানো আছে, এছাড়াও অস্থায়ী ছাউনি দেওয়াও হয়েছে। আগামীকাল এখানে কোনো বিশেষ অনুষ্ঠান থাকবার দরুন এই ইমামবাড়ায় 2টি হল এবং একটি সোহনাসীন রয়েছে। জারি রাখা আছে এখানে। জারি হলো সেই প্রতিরক্ষামূলক গ্রিল বা কাঠামোর প্রতিরূপ, যা ইরাকের কারবালায় ইমাম হোসেনের কবরের ওপর রাখা হয়েছে। আজাখানায় বিশাল সবুজ ও সাদা সীমানাযুক্ত হলটি ঝাড়বাতি এবং প্রচুর পরিমাণে স্ফটিক কাচের ল্যাম্পস্ট্যান্ড দিয়ে সুসজ্জিত। প্রকৃতপক্ষে এই বিশাল অলঙ্করণের জন্যই ইউরোপীয় দর্শনার্থী ও লেখকরা ইমামবাড়াটিকে আলোর প্রাসাদ হিসেবে উল্লেখ করেছেন। বাইরের অংশটি ইসলামিক ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত। এবার আমরা এখান থেকে বেরিয়ে ক্লক টাওয়ার ও পিকচার গ্যালারির দিকে এগিয়ে চললাম। আজকে ওয়েদারও খুব ভালো, খুব সুন্দর লাগছে আমাদের। দিনের বেলা ঠান্ডা বোঝা যাচ্ছে না তেমন। এবার আমাদের বাম দিকে হলো লখনৌর বিখ্যাত সাতখণ্ডিয়া। পুরোটাই লাল রং করা আছে। এটি লখনৌর একটি ঐতিহাসিক স্থান। 1842 খ্রিস্টাব্দে নবাব মোহাম্মদ আলী শাহ কর্তৃক নির্মিত এই সাতখণ্ড। এবারে আমরা পিকচার গ্যালারির সামনে এসে পৌঁছালাম। এটিও লখনৌর একটি উল্লেখযোগ্য স্থাপনা। এখানকার প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য জনপ্রতি 20 টাকা করে, আর ভারতীয় বাচ্চাদের জন্য 10 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা করে, আর ভিডিও করলে তার জন্য 25 টাকা লাগবে। শুক্রবার এটি বন্ধ থাকে। এই আর্কিটেকচার বেশ সুন্দর। এটি তৈরি হয়েছিল 1838 খ্রিস্টাব্দে
নবাব মোহাম্মদ আলী শাহর দ্বারা। তিনি আওয়াধের তৃতীয় নবাব ছিলেন। এটি মুখ্যত বারদারি নামে পরিচিত ছিল, যা বোঝায় 12টা দরজার পথ। এখানে একটি পুষ্করিণী ও একটি মসজিদ আছে। এটি রোজ সকালবেলা 10টায় খোলে আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, শুক্রবার ছাড়া। এখানে আগে হাতিশাল ও ঘোড়ার আস্তাবল ছিল। এটি হুসেনাবাদ পিকচার গ্যালারি নামেও পরিচিত। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। করিডোর দিয়ে এসে পেছনে বিশাল বড় শাহী বাউল দেখতে পাচ্ছি। বিশাল আকবরের শাহী বাউলি এটি। নবাবী আমলে এর সামনে একটি বাজার বসত, যা মিনা বাজার নামে খ্যাত ছিল। আকাশ পুরো ঝকঝক করছে। এর বিশাল বারান্দাটি সুন্দর পিলারযুক্ত। এখন নতুন করে ইট দিয়ে পিলার দেওয়া হচ্ছে, যাতে বিল্ডিংটি মজবুত হয়। ভেতরে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। বারান্দাটি খুব সুন্দর খিলানযুক্ত। বেশ বড় করিডোর রয়েছে। আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। এই গ্যালারির অনেক ভিডিও আমি দেখেছি। গ্যালারিতে ঢুকে দেখলাম সামনের মেন হলে আওয়াধের নবাবের লাইফ সাইজ পোর্ট্রেট। এখানে এসে তোমাদের মনে হবে 19 শতকে তোমরা নবাবী আমলে পৌঁছে গেছো। বারান্দার করিডোর থেকে সামনে বিশাল ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি, আর ডান দিকে সাতখান্ড ও দূরে ছোট ইমামবাড়ার গেটগুলি দেখতে পাচ্ছি। গ্যালারির ভেতরে ঢুকে নবাবদের লাইফস্টাইল আন্দাজ করা যায়। এই গ্যালারিতে ব্রিটিশ অফিসার আর অ্যাডমিনিস্ট্রেটরদের ছবিও দেখলাম। এখানে ইউরোপীয় ভারতীয় শিল্পীদের সব পেন্টিংস রয়েছে। এবারে আমরা বেরিয়ে আসলাম গ্যালারি থেকে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি সংরক্ষিত সৌধ এটি। সামনে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চললাম রাস্তা ধরে সামনের দিকে। এখান থেকে দূরে সব সৌধগুলি দেখতে পাচ্ছি। এই ক্লক টাওয়ারটি 67 মিটার লম্বা। এটি ভিক্টোরিয়ান বা গথিক শিল্পরীতি ও মোঘল আর্কিটেকচারের মিশ্রণে তৈরি। এটি ব্রিটিশ আমলে গভর্নর জেনারেল জর্জ কুপারের আগমন উপলক্ষে বানানো হয়। এর পেন্ডুলামটি 14 ফুট এবং এর ডায়ালটি ডিজাইন করা হয়েছে 12টা সোনার ফুল ও ঘণ্টা দিয়ে। ক্লক টাওয়ারটা দেখে আবার আমরা টোটোতে চেপে বসলাম। এবার আমরা বড় ইমামবাড়া যাব। হেরিটেজ রাস্তাটি বেশ সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো হয়েছে। একটু এগোতেই দেখতে পেলাম সামনে রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা হলো একটি প্রবেশদ্বার, যা 1784 খ্রিস্টাব্দে নবাব আসাফউদ্দৌলা নির্মাণ করেছিলেন। এই দরওয়াজাটি 60 ফুট লম্বা এবং ইস্তানবুলের সাবলাইম পোর্টের আদলে তৈরি করা হয়েছে। অনেক ছবি ও ভিডিও দেখেছি এই গেটকে নিয়ে। আসলে এই লখনৌ শহরের একটি উল্লেখযোগ্য নিদর্শন এটি। এই দরওয়াজা দেখলেই লখনৌর কথা মনে পড়ে যাবে। আগে এই দরওয়াজার ভেতর দিয়ে গাড়ি চলত। ইদানিংকালে দেখছি সেটি বন্ধ করা হয়েছে। এখন এটি সংরক্ষণের কাজ চলছে। আমরা রুমি দরওয়াজা দেখে বড় ইমামবাড়া গেটের কাছে এসে পৌঁছালাম। বড় ইমামবাড়ার উল্টো দিকেও একটা বড় গেট দেখলাম। এটিও একটি দর্শনীয় স্থান। এএসআই এর বোর্ডও লাগানো আছে। বিশাল এলাকা নিয়ে এই বড় ইমামবাড়া গঠিত। বড় ইমামবাড়া তৈরি শুরু হয় 1780 খ্রিস্টাব্দে। সেই সময় মারাত্মক মহামারী ও দুর্ভিক্ষ চলছে। নবাব আসাফউদ্দৌলা এটি তৈরি করান। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। বিকেল 5টায় এটি বন্ধ হয়ে যায়। ইমামবাড়াটি তার অবিশ্বাস্য গোলকধাঁধার জন্য পরিচিত, যা স্থানীয়ভাবে ভুলভুলাইয়া নামে খ্যাত, যা এই ইমামবাড়ার ওপর তলায় অবস্থিত।
বলা হয় যে গোলকধাঁধার ভেতরে প্রবেশের জন্য 1024টি পথ রয়েছে, কিন্তু বের হওয়ার জন্য মাত্র 2টি পথ রয়েছে। লখনৌর বড় ইমামবাড়া হলো একটি রাজকীয় স্থাপত্য, যার চারপাশে রহস্যর আবহ রয়েছে, যার মধ্যে রয়েছে ভুলভুলাইয়া। নবাব আসাফউদ্দৌলা কর্তৃক নির্মিত এই প্রতীকী স্মৃতিস্তম্ভটি মহিমা ও দক্ষতার মিশ্রণ, যা দর্শনার্থীদের ইতিহাস ও রহস্যর এক মনমুগ্ধকর যাত্রা প্রদান করে। এটি তৈরিতে লাল বেলে পাথর ও মার্বেল ব্যবহৃত হয়েছে। প্রধান ইমামবাড়াটিতে একটি বৃহৎ খিলানযুক্ত কেন্দ্রীয় কক্ষ রয়েছে। 52 ফুট বাই 49 ফুটের বেশি উচ্চতার এই ইমামবাড়ার দুদিকে সমর্থনকারী কোনো বিম নেই। ভবন কমপ্লেক্সটিতে রয়েছে বিশাল আসফি মসজিদ, ভুলভুলাইয়া বা গোলকধাঁধা এবং বয়ে চলা জলের সাথে খাড়া কূপ, বাউলি। 2টি প্রবেশপথ মূল হলের দিকে নিয়ে যায়। এখন আমরা ভুলভুলাইয়ার ভেতর দিয়ে এগিয়ে চলেছি। আমাদের কাছে গাইড আছেন, তারই নির্দেশে আমরা সবাই এগিয়ে চলেছি। এখানে একটি সিন্ডিকেট আছে, যার ফলে কেউই গাইড ছাড়া এই ভুলভুলাইয়ায় প্রবেশ করতে পারে না। আমরা ভুলভুলাইয়ার ছাদে উঠে খুব সুন্দর পাখির চোখে পুরো কমপ্লেক্সটি দেখলাম। সামনেই বাম দিকে বিশাল মসজিদ। গদর সিনেমায় লাহোরের অংশ হিসেবে এটি দেখানো হয়েছিল। এবার আমরা শাহী বাউলি দেখে বেরিয়ে এলাম। আমরা মেন রোড ধরে এগিয়ে চললাম। সামনে গেলে আমরা চারবাগ, হাজরাতগঞ্জ ও চিড়িয়াখানা পাব। এখন দিনের আলো কমে এসেছে, বেশ হালকা ঠান্ডার আমেজ আসছে। এখন লখনৌর বেশ কিছু পুরনো এলাকা রয়েছে, আমরা প্রায় সবই দেখব। এখন আমাদের বাম পাশে দেখতে পাচ্ছি লখনৌর একটি বিখ্যাত পুরনো হোটেল। আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। এখন এটি বন্ধ আছে। আগে ট্যুরিস্টরা যেতে পারত এখানে। এটার নাম হলো ছাত্তার মঞ্জিল। এলাকাটি হলো লখনৌর কেশরবাগ এলাকা। বেশ উল্লেখযোগ্য বিল্ডিং এটি লখনৌর। এবার আমরা লখনৌ মেট্রোর দেখা পেলাম। মেট্রো রেক বেশ ছোট মনে হলো। আমরা কেডি সিং মেট্রো স্টেশনের সামনে দিয়ে এগিয়ে গেলাম। আমরা হাজরাতগঞ্জে এসে পৌঁছালাম। এখানে দস্তরখানায় এসে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। স্যালাডও অনেক দিয়েছিল, আর ছিল রায়তা। বিরিয়ানিতে চালের পরিমাণও ভালোই ছিল, আমাদের তেমন লাগলো না। ওখানে ওপেন এয়ার ওয়াইদ বিরিয়ানিও নৌসিজান থেকেও খেতে পারো। লাঞ্চ করে আমরা এবার সাদাত আলী খানের টম্বে এসে পৌঁছালাম। এখন সূর্য ডুবেই গেছে, আলো খুব কম। আমরা ভেতরে প্রবেশ করলাম। ঢুকেই সামনে একটা মনুমেন্ট দেখতে পেলাম। বেশ বড় স্ট্রাকচার, ইন্দো ইসলামিক ডিজাইনে এটি তৈরি করা হয়েছে। বিকালে বেশ সুন্দর লাগছে জায়গাটি। সামনে সুন্দর পার্ক করা আছে।
লোকাল মানুষজন সামান্য ছিল। এবার আমরা বাম দিকে আরেকটি মনুমেন্টের দিকে এগিয়ে চললাম। এই স্ট্রাকচারটিতে রাজস্থানী ডিজাইন স্পষ্ট বোঝা যাচ্ছে। লখনৌর উল্লেখযোগ্য স্মৃতিসৌধ এটি। সন্ধেবেলা চারবাগ মেট্রো স্টেশনের সামনে এলাম। বেশ জমজমাট লাগলো জায়গাটি এবং লখনৌর ব্যস্ততম এলাকা হলো এটি। এখানেই সামনে চারবাগ রেল স্টেশনের সামনে এগিয়ে আসলাম। রাতের বেলা বেশ ভালো লাগছে। স্টেশনের এই বিল্ডিংটিও হেরিটেজ তকমা পেয়েছে। আজ আমাদের সারাদিনের টোটো ভাড়া লেগেছে 550 টাকা। আমরা আবার চারবাগ মেট্রোর সামনে থেকে স্টেশন রোডে এসে কেশর মালাই দুধ ট্রাই করলাম। বেশ ভালোই লাগলো। টাটা।